মেঘের এমন বাচ্চামি কাণ্ড আদ্রিয়ান গাড়ির সিটে বসে দেখতে থাকে। মেঘ যখন নূপুর পায়ে আদ্রিয়ানের কাছে এগিয়ে আসে, তখন কিছু মুহূর্তের জন্য আদ্রিয়ানের সমগ্র পৃথিবী থমকে যায়। মেঘের ওপর তার দৃষ্টি সীমাবদ্ধ থাকে। সে এমন গভীর নয়নে মেঘের দিকে তাকিয়েছিল যে কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস ছাড়তে ভুলে যায়। মেঘ বৃষ্টি শরীরে আদ্রিয়ানের দিকে এগিয়ে আসে, তখন আদ্রিয়ান আপন মনে বলে ওঠে, সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। মেঘ যখন গাড়ির জানালার কাছে নক করে, তখন হুঁশ হয় আদ্রিয়ানের। সে দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, দরজা লক করা, দরজা খুলুন। মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ান দ্রুত দরজার লক খুলে দেয়। মেঘ ছাতা বন্ধ করে পিছনের সিটে রাখে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, তবে তার চোখ যায় মেঘের ভিজা শরীরের দিকে। মেঘের পরনে সুতি শাড়ি ছিল, যা বৃষ্টিতে ভেজা শরীরের সাথে লেপ্টে আছে। সুতি শাড়ি পাতলা হওয়ায় মেঘের শরীরের প্রায় প্রতি ভাঁজ স্পষ্ট। মেঘের ভিজা শাড়ির নিচে উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে আদ্রিয়ান শুকনো ঢোক গিলে। মেঘের গোলাপি অধরের দিকে তাকায় আদ্রিয়ান। তার সারা শরীর কেঁপে ওঠে। মনের গহীনে শতখানেক নিষিদ্ধ বাসনা জেগে ওঠে। আদ্রিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করে নিজের মন আর শরীরকে নিয়ন্ত্রণ করে। বৃষ্টি স্নান পরিবেশে এমন শীতল আবহাওয়ায় আদ্রিয়ানের গরম লাগছে। আদ্রিয়ান মেঘের থেকে চোখ সরিয়ে নেয়। মেঘ যদি কিছুক্ষণ এমন থাকে, তবে হয়তো আদ্রিয়ান নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না। মেঘের সাথে হয়তো না। মেঘ তার ওয়াইফ হয় না। মেঘকে ছোঁয়ার বৈধতা আদ্রিয়ানের নেই। আদ্রিয়ান দ্রুত তার পরনের কোট খুলে ফেলে। এরপর অন্য পাশে মুখ করে মেঘের দিকে কোট এগিয়ে দিয়ে বলে, মেঘ, এই কোট শরীরে জড়িয়ে নাও। আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়। হঠাৎ করে আদ্রিয়ান তার দিকে ভিজা কোট কেন এগিয়ে দিচ্ছে আর ও অন্য পাশে কেন ঘুরে আছে, হঠাৎ মেঘের কি যেন মনে পড়ে। সে তার শাড়ির দিকে তাকায়। মেঘের চোখ খুলে পড়ার উপক্রম হয়। শাড়ির ভিতর দিয়ে তার সমস্ত শরীর দেখা যাচ্ছে। তবে কি আদ্রিয়ান এই জন্য তাকে কোট আর অন্য পাশে মেঘ আর ভাবতে পারছে না। তার এখন ভীষণ লজ্জা লাগছে। মেঘ দ্রুত আদ্রিয়ানের হাত থেকে কোট নিয়ে পরে নেয়। মেঘ মাথা নিচু করে বলে, ধন্যবাদ। মেঘের কথা আদ্রিয়ান শুনে আদ্রিয়ানের এখন কি বলা উচিত সে জানে না। তাই আদ্রিয়ান বলে, হুম। মেঘ কাচেমাচে হয়ে সিটে বসে থাকে। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দেয়। আদ্রিয়ান একবার লুকিং গ্লাসে মেঘের মুখ দেখে একের পর এক দাঁত কটমট করে বলে, মেঘ, আজ যদি তুমি আমার ছাত্র না হয়ে বউ হতে, তুই বুঝতে আদ্রিয়ান হৃদয়কে পাগল করার শাস্তি কি। হি উইল পে ফর ইট, মেঘ। আমেরিকার নিউ ইয়র্ক সিটির মাঝে অবস্থিত এক বিশাল বড় অট্টালিকার বাহিরে এসে থামে গাড়ি। গাড়ির জানালার কাছ দিয়ে মেঘ বাড়ির বাহিরের অংশ দেখে। মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বাড়ির দিকে। এটা বাড়ি না বরং কোনো রাজার সাম্রাজ্য। গেটের কাছে গাড়ি থামার সঙ্গে সঙ্গে দারোয়ান এগিয়ে এসে গেট খুলে দেয়। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। বিশাল সাম্রাজ্যের এই অট্টালিকা কাচের দিয়ে তৈরি। আমেরিকার বাড়ি ঘর সাধারণত সবই প্রায় কাচের দিয়ে তৈরি করা হয়। প্রতিটা বাড়ি দেখতে বিলাসবহুল আর এর সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে। তবে এই বাড়ির মধ্যে বাঙালি আভিজাত্যর চিত্র ফুটে উঠেছে। রিসোর্টের থেকে এই বাড়ির আয়তন কোনো অংশে কম নয়। বাড়ির ভেতরে ফুলের সারি সারি বৃক্ষ রোপণ করা হয়েছে, যা দূর হতে দেখতে ভীষণ সুন্দর লাগছে। মেঘ কারান আর তার পরিবারের রুচির প্রশংসা করে। গাড়ি এসে থামে বাড়ির সদর দরজার সামনে। আদ্রিয়ান চাবি দিয়ে গাড়ি বন্ধ করে তার পাশে বসে থাকা মেঘের দিকে তাকায়। মেঘ গাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে বাগান সহ বাড়ির
বাহিরের অংশ দেখে যাচ্ছে। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, বাড়ির ভিতরে চলে এসছি আমরা। গাড়ি থেকে নেমে পড়ো এখন। আদ্রিয়ানের কথা শুনে মেঘ দ্রুত গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে আসে। আদ্রিয়ানও তার ড্রাইভিং সিট থেকে নেমে গাড়ির বাহিরে চলে আসে। দূরে থাকা দারোয়ানকে ডাক দিয়ে তার হাতে চাবি দিয়ে বলে গাড়ি গ্যারেজে পার্ক করতে। এরপর তারা দুইজন একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। মেঘের শরীরে এখন আদ্রিয়ানের জ্যাকেট পরহিত রয়েছে। ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসেছিলেন ফারহানা বেগম। বারবার সদর দরজা দিয়ে তাকিয়ে দেখছেন আদ্রিয়ান আর মেঘ বাড়ি ফিরে এসেছে কিনা। এই ঝড়ের মধ্যে ওরা দুইজন বাহিরে ছিল। গাড়িতে কত প্রকার বিপদ আপদ হতে পারে। তাছাড়া মেঘ আমেরিকায় প্রথম এসেছে। যদি রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যায় তখন কি হবে? যদিও ওর সাথে আদ্রিয়ান রয়েছে, তবুও ফারহানা বেগমের টেনশন হচ্ছে। ঝড় করে বলে দিয়েছে তারা দুইজন ঠিক আছে, ঝড়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আদ্রিয়ান হয়তো আগে থেকে জানতো যে ফারহানা বেগম তাদের জন্য টেনশন করবে, তাই সে কারণকে বলে দিয়েছিল যাতে ফারহানা বেগমকে তাদের নিরাপদ থাকার খবর জানিয়ে দেয়। কারণ বাড়িতে ফিরে আসার পর ফারহানা বেগমকে বলে যে আদ্রিয়ান আর মেঘ ঠিক আছে। তবুও ফারহানা বেগমের চিন্তা হচ্ছে ঝড়ের পরও কত রকম বিপদ হয়। আদ্রিয়ান আর মেঘ বাড়ির সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। ফারহানা বেগম তাদের দেখে এগিয়ে আসে। উনি বিচলিত কণ্ঠে বলে, আদ্রিয়ান, মেঘ, তোমরা ঠিক আছো? বাইরে যা ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি তো তোমাদের? ফারহানা বেগম চিন্তিত কণ্ঠ শুনে আদ্রিয়ান তাকে আশ্বস্ত করতে বলে, মামি, আমরা ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। রাস্তায় কোনো বিপদ হয়নি, তুমি টেনশন করো না। আদ্রিয়ান আর ফারহানা বেগমের কথা বলার মাঝে মেঘের মনে পড়ে কারান আর আবিহার কথা। ওরা কি বাড়ি ফিরে এসেছে না রাস্তায় এখনো আটকা পড়ে আছে? ফারহানা বেগমকে মেঘ জিজ্ঞাসা করে। আন্টি, আবিহা আর কারণ ভাই কি বাসায় ফিরে এসেছে? ফারহানা বেগম হ্যাঁ বোধক সম্মতি দিয়ে জবাব দেয়। কিছুক্ষণ আগে আবি আর কারান বাড়ি ফিরে এসেছে। ওরা বৃষ্টিতে ভিজে গেছে, তাই রুমে চলে গেছে ফ্রেশ হতে। ফারহানা বেগমের কথা শুনে মেঘ চিন্তামুক্ত হয়। ফারহানা বেগম নোটিশ করে আদ্রিয়ান আর মেঘের জামা কাপড় ভিজে, শরীরের সাথে লেপ্টে আছে। এমন অবস্থায় থাকলে জ্বর বা সর্দি লেগে যাবে। ফারহানা বেগম বলে, মেঘ, আদ্রিয়ান, তোমরা দ্রুত রুমে গিয়ে জামা কাপড় পাল্টে নাও। বৃষ্টির পানি দিয়ে সারা শরীর ভিজে গেছে। ভিজা কাপড় বেশি সময় থাকলে জ্বর চলে আসবে। আদ্রিয়ান আর মেঘ ফারহানা বেগমের কথার সম্মতি দেয়। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মেঘ সামনে আর আদ্রিয়ান তার পেছনে। আদ্রিয়ান মেঘকে দেখে আর মুচকি হাসে। এরপর তারা দুইজনে রুমে চলে যায়। তবে এখন মেঘের রুম আদ্রিয়ানের রুমের পাশে নয়, বরং তার রুম থেকে বেশ দূরে। মেঘ গেস্ট রুমে থাকবে আজ থেকে। গেস্ট রুম বাড়ির শেষের দিকে, আর আদ্রিয়ানের রুম সবার প্রথমে। যদিও মেঘ এত খুশি হয়েছে কারণ সে চায় আদ্রিয়ানের থেকে দূরে থাকতে। মেঘ গেস্ট রুমে চলে যায় আর আদ্রিয়ান তার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মেঘ রুমে প্রবেশ করে, আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় থাকা নিজস্ব প্রতিবিম্বের দিকে তাকায়। তার শরীরে জড়ানো আদ্রিয়ানের জ্যাকেটে হাত রাখে। এরপর জ্যাকেটের বোতামে হাত দিয়ে ধীরে ধীরে তার শরীর থেকে খুলে ফেলে। মেঘের সুতি শাড়ি তার শরীরের সাথে লেপ্টে আছে। ভিজা শাড়ি আড়ালে মেঘের দেহের প্রতিটা ভাঁজ স্পষ্ট, তার পেট, নাভি প্রায় সবই দেখা যাচ্ছে। আদ্রিয়ান সচোখে মেঘকে এমন অবস্থায় দেখেছে। এই কথা মনে পড়তেই মেঘের ভীষণ লজ্জা করছে। তার গালে লাল রক্তিম আভা চলে এসেছে। মেঘ তার হাতে থাকা জ্যাকেট আলতো করে স্পর্শ করে। এরপর সে আবার আদ্রিয়ানের জ্যাকেট তার গায়ে জড়ায়। এক উষ্ণ শীতল অনুভূতি তার সারা শরীর মন ছুঁয়ে দেয়। এই জ্যাকেট তার প্রিয় মানুষের, যাকে মেঘ মন প্রাণ আত্মা উজাড় করে ভালোবাসে। মেঘের মনে হয় সে আদ্রিয়ানের জ্যাকেট নয়, বরং স্বয়ং আদ্রিয়ান রেদনকে জড়িয়ে ধরে রেখেছে খুব শক্ত করে। আদ্রিয়ান তাকে নিজ বাহুদয়ের মাঝে আগলে রেখেছে, যেন বাঁধন একটু হালকা হলেই মেঘ তাকে ছেড়ে চলে যাবে। আদ্রিয়ানের জ্যাকেট থেকে আসা এক মিষ্টি সুবাস মেঘের নাকে আসে। মেঘ চোখ বন্ধ করে, কিন্তু মুহূর্তে অনুভব করে তার স্বামীকে।
বাস্তবে হয়তো এমন করে সে কখনো আদ্রিয়ানকে জড়িয়ে ধরতে পারবে না। স্বামীর বুকে মুখ গুজে তার শরীরের ঘ্রাণ নেওয়ার সৌভাগ্য হবে না, কারণ আদ্রিয়ান আর তার স্বামী নয়। তালাক দিয়ে দিয়েছে সে মেঘকে। তার উপরে থাকা মেঘের সকল অধিকার বন্ধন ছিন্ন করে দিয়েছে। আদ্রিয়ান এখন জিয়ার তাকে ভালোবাসে, জড়িয়ে ধরার যত্ন করার, আগলে রাখার শুধুমাত্র জিয়ার, মেঘের নয়। তবু মেঘ বেহায়ের মতো আদ্রিয়ানের কাছে ফিরে যায়। কিন্তু মেঘের কি একার সব দোষ? মেঘ চায় আদ্রিয়ানের থেকে দূরে থাকতে। সে শত চেষ্টা করে নিজের জীবনের অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে বাঁচতে, কিন্তু ভাগ্য তাকে প্রতিবার আদ্রিয়ানের কাছে নিয়ে যায়। মেঘ যত দূরে থাকতে চায় আদ্রিয়ানের থেকে, নিয়তি ঠিক তত কাছে নিয়ে যায়। মেঘ এখন এই কাছে দূরে নামক এক খেলায় সে বিরক্ত। মেঘ একটু পর চোখ খুলে তাকায়। আদ্রিয়ানের জ্যাকেট খুলে বিছানায় রাখে। জ্যাকেট এখন ভিজা। বাহিরে রোদ উঠলে ধুয়ে শুকিয়ে আদ্রিয়ানকে ফেরত দিয়ে আসবে সে। মেঘ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে সে বিছানায় শুয়ে পড়ে। শরীর বেশ টায়ার্ড মেঘের, এখন বিশ্রাম দরকার। আদ্রিয়ান তার রুমে এসে আলমারি থেকে শুকনো কিছু জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে টেবিলে থাকা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। কিছুক্ষণ আগের বৃষ্টি ভেজা মুহূর্তের কথা মনে পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। মেঘের প্রতি ধীরে ধীরে আদ্রিয়ানের অনুভূতি প্রখর হয়ে উঠছে, যা আগে কোনো নারীর প্রতি জন্মায়নি। তবে কি সত্যি আদ্রিয়ান মেঘের প্রেমে পড়ে যাচ্ছে? আমেরিকায় এসেছে প্রায় 9 বছর হয়েছে আদ্রিয়ানের। এই 9 বছরে রাস্তাঘাটে, কলেজে, হাসপাতালে বহু নারীকে দেখেছে আদ্রিয়ান, কিন্তু তার কারো প্রতি মুগ্ধতা বা ভালো লাগা কাজ করেনি। কোনো মেয়ের সাথে একবার কথা বললে পরে আর তার সাথে কথা বলা বা দেখার ইচ্ছা করেনি। কিন্তু মেঘকে দেখে আদ্রিয়ানের মনে অন্যরকম অনুভূতি হয়। তার মনের সুপ্ত বাসনা মেঘকে দেখে জাগ্রত হয়। কিন্তু আদ্রিয়ান তার জীবনের সাথে কোনো নারীকে জড়াতে চায় না। তবে কি তার মেঘের থেকে দূরে থাকা ঠিক হবে? না আবার নতুন করে একবার সুযোগ দেবে তার জীবনে? মেঘকে ভালোবাসতে দিবে তার মনকে? আদ্রিয়ানের এখন কি করা উচিত সে সত্যি জানে না। রাত প্রায় 11:30। মেঘ ঘুম থেকে উঠে 8টার দিকে। আবিহার রুমে গিয়ে তার সাথে একবার দেখা করে আসে। ড্রয়িং রুমে বসে সকলে রাতের খাবার খায়। আদ্রিয়ান তখন ঘুমিয়েছিল, তাই সে খাবার খেতে আসেনি। মেঘের সাথে আদ্রিয়ানের আর দেখা হয়নি। মেঘ আর রুমে বসে টেবিলের ওপর বই রেখে পড়াশোনা করছিল। আমেরিকায় আসা আর আবিহার বিয়ের জন্য প্রায় 1 সপ্তাহ পড়াশোনা করতে পারে নাই। কাল বাদে পরশু থেকে তার মেডিকেল ক্লাস শুরু হয়ে যাবে। তখন প্রচুর পড়াশোনার চাপ থাকবে, তাই আগে থেকেই পরীক্ষার জন্য নির্ধারিত অধ্যায় পড়ে রাখছে, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। আর বাংলাদেশের পড়াশোনার সাথে আমেরিকার পড়াশোনার অনেক পার্থক্য, আর বেশি কঠিনও। মেঘ তার পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আদ্রিয়ান এখন তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। এখন মেডিকেল স্টুডেন্ট ক্লাস যেহেতু আদ্রিয়ানকে নিতে হবে, তাই ওর কিছু বই দরকার, যেখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সে সিলেক্ট করে রাখবে। আদ্রিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, তার টেবিলের কাছে যায়। প্রায় 5 মিনিট ধরে সেখানে একটা বই খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। মেডিকেলের পড়াশোনা শেষ করছে আদ্রিয়ান প্রায় 3 থেকে 4 বছর আগে। এখন তার পুরাতন বই কোথায় রেখেছে তার মনে পড়ছে না। তবে সাধারণ বইগুলো গেস্ট রুমে বা স্টোর রুমে রাখা হয়। স্টোর রুমে রাখা হয়নি বই, মনে হয় গেস্ট রুমে রয়েছে। গেস্ট রুমের টেবিলে তার সকল পুরাতন বই সাজিয়ে রাখা হয়েছে। আদ্রিয়ানের মনে পড়ে গেস্ট রুমে মেঘ থাকবে আজ থেকে। এত রাতে কি মেঘের রুমে যাওয়া তা ঠিক হবে? মেঘ হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার ওই বইটা সত্যি খুব প্রয়োজন। আদ্রিয়ান কিছুটা ইতস্তত বোধ করছিল মেঘের রুমে যেতে, তবে বইটা তো মেঘের পড়াশোনার জন্য দরকার। মেডিকেলের ক্লাসে মেঘও থাকবে। আদ্রিয়ান তার রুম থেকে বের হয়ে মেঘের রুমের দিকে পা বাড়ায়। মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল।
তার বই, ব্যাগসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র আবিহা আগে থেকেই গেস্ট রুমে এনে দিয়েছে। মেঘ তার বইয়ের পাতায় কলম দিয়ে মার্ক করছে, তার মনে মনে মুখস্থ করছে পড়া। তখনই হঠাৎ তার রুমের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 12টা বাজে। এত রাতে মেঘের রুমে কে এসেছে? মেঘ বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এরপর এগিয়ে যায় দরজার কাছে। মেঘ দরজার নখ খুলে দেয়। তার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। এত রাতে আদ্রিয়ান তার রুমে কেন এসেছে? মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে। আদ্রিয়ান স্যার, আপনি এত রাতে হঠাৎ আমার রুমে? আদ্রিয়ানও মেঘের দিকে তাকায়। তার মাথায় হঠাৎ দুষ্টবুদ্ধি উদয় হয়। আদ্রিয়ান এক পা করে মেঘের দিকে এগিয়ে আসে। মেঘ কিছুটা পিছিয়ে যায়। আদ্রিয়ান বলে ওঠে, কেন মেঘ? এত রাতে কি তোমার রুমে আসা যায় না? আদ্রিয়ান মেঘের দিকে এগিয়ে আসে আর উত্তর দেয়। মেঘ পিছিয়ে যেতে থাকে। মেঘ ধীরে ধীরে পিছাতে পিছাতে টেবিলের কাছে গিয়ে পৌঁছায়। টেবিলের কোণায় তার কোমর আটকে যায়। আদ্রিয়ান মেঘকে জ্বলাতে বেশ মজা লাগছিল। মেঘের ভিত ভিত চেহারা, শুকনো ঢোকগিলা সবকিছু বেশি এনজয় করছিল সে। আদ্রিয়ানও কম যায় না, সেও টেবিলের কাছে এগিয়ে যায়, মেঘের খুব নিকটে। এরপর মেঘের টেবিলের কোণায় 2 হাত রাখে, মেঘের কাঁধের কাছে মুখ নেয়। আদ্রিয়ানের এমন কাছে আসায় মেঘ কিছুটা কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে বলে ওঠে। আদ্রিয়ান স্যার কি করছেন? আদ্রিয়ান মেঘের সাথে আর একটু ঘনিষ্ঠ হলো। এরপর ওর হাত টেবিলের কোণা থেকে সরিয়ে মেঘের কোমরের পাশ দিয়ে নিয়ে টেবিলের উপরের সারিতে থাকা বইয়ের কাছে নেয়। এরপর কাঙ্ক্ষিত বইটা হাতে নিয়ে মেঘের থেকে দূরে সরে গিয়ে বলে, বই নিতে এসেছিলাম মেডিকেল স্টুডেন্ট পড়াশোনার জন্য। এই বইটা প্রয়োজন, তাই এত রাতে তোমার রুমে এসছে মেঘ। আদ্রিয়ানের মুখে হঠাৎ বইয়ের কথা শুনে মেঘ চোখ খুলে তাকায়। সত্যি আদ্রিয়ানের হাতে বই। তবে কি এতক্ষণ টেবিল থেকে বই নেওয়ার জন্য মেঘের কাছে এসেছিল? আর মেঘ কি না কি ভেবে বসেছিল? মেঘ বলে, ও, আপনি বইয়ের জন্য এসেছেন। আমি আবার অন্য কিছু কি ভাবলাম। আদ্রিয়ান জানে মেঘ কি ভাবতে পারে। আদ্রিয়ান তার দুষ্টু হাসি লুকিয়ে রেখে বলে, ওয়েট মেঘ, তুমি কি চিন্তা করছিলে যে আমি তোমার এত কাছে এসে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব? শোনো মেঘ, আদ্রিয়ান রেদওয়ানের তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর তোমার মতো মেয়ের সাথে কিছু করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আদ্রিয়ান কি বলল? মেঘের মতো মেয়ে মানে? ও কি মেঘকে অপমান করলো? মেঘ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কি বললেন আপনি আদ্রিয়ান স্যার? আমার মতো মেয়ের সাথে আপনি কিছু করবেন না? মানে কেন কিছু করবেন না? আমার মধ্যে কিসের অভাব রয়েছে? আমি সুন্দরী, শিক্ষিত, তবুও কেন কিচ্ছু করবেন না? মেঘের কথা শুনে আদ্রিয়ানের হাসি থামিয়ে রাখতে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি কি চাও? আমি তোমার সাথে কিছু বলতে কি করব? তুমি কি বলতে চাও যে আমি তোমার সাথে মেঘ বুঝতে পারে সে রাগের মাথায় কি বলে ফেলেছে। তাই আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই মেঘ বলে ওঠে, চুপ করুন আপনি, আর রুম থেকে যান, পড়াশোনা করব আমি। ওকে, চলে যাচ্ছি। বাই মেঘ। আদ্রিয়ান চলে যেতেই মেঘ রুমের দরজা বন্ধ করে দেয় আর সখানে গালি দেয়। যদি টেবিল থেকে বই নেওয়ার থাকতো তবে মেঘের এত কাছে আসার কি দরকার ছিল? শয়তান খবিশ বেটা। সকাল প্রায় 9:30। আদ্রিয়ান বিছানায় শুয়ে বিভোর ঘুমে মগ্ন। জানালা দিয়ে রোদের মৃদু আলো রুমে প্রবেশ করছে। হঠাৎ করে বিকট শব্দে আদ্রিয়ানের ফোন বেজে উঠল। প্রায় 2 থেকে 3 বার রিং হয়। ঘুমের মধ্যে ফোনের আওয়াজ শোনায় আদ্রিয়ান বেশ বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তাকায়। কাঁধের বাঁ পাশে টেবিলের ওপর রাখা ফোন হাতে নেয়, নাম্বার না দেখে রিসিভ করে। তার কানে ধরে, এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে বলছেন? আদ্রিয়ানের ফোনে কল দেওয়ার মানুষটা অন্য আর কেউ নয়, তার বোন সৃষ্টি। আদ্রিয়ান আমেরিকায় চলে আসার পর সৃষ্টিসহ বাড়ির সকলের সাথে তার এখন কথা হয়। তালুকদার বাড়ির সকলের খোঁজ খবর এখন আদ্রিয়ান রাখে। শার্লিন বেগমের সাথে দিনের নির্দিষ্ট কিছু সময় কথা বলে সে, কিন্তু ব্যস্ততার জন্য হয়তো পরিবারের মানুষকে খুব বেশি সময় দিতে পারে না। তবে সৃষ্টি মাঝে মধ্যে তাকে ফোন করে, কথা বলে। সৃষ্টি বলে, ভাইয়া, সকাল 9টা বাজে আর তুমি এখন ঘুম থেকে ওঠোনি?
আজকে হাসপাতালে যাবে না তুমি? লেট হয়ে যাবে তো। ফোনের অপর পাশ থেকে বোনের মিষ্টি কণ্ঠস্বর শুনে আদ্রিয়ানের মুখে থাকা বিরক্তির ছাপ দূর হয়ে যায়। তবে আদ্রিয়ান সাধারণত খুব সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু কারান আর আবিহার বিয়ে রাত দেরি করে ঘুমাতে যাওয়া সহ বিভিন্ন কারণে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আদ্রিয়ান ফোন হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, সৃষ্টি, বোন আমার, তুই কেমন আছিস? আদ্রিয়ানের কণ্ঠে বোন শব্দটা শুনে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সে একটু মন খারাপ করে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু ভাইয়া, তোমাকে অনেক মিস করছি। তুমি কবে আসবে বাংলাদেশে? সৃষ্টির মন খারাপ করা কণ্ঠ শুনে আদ্রিয়ান হেসে উঠে বলে ওঠে, মন খারাপ করিস না বোন, আমিও বাসার সকলে অনেক মিস করেছি। খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবো আমি। সত্যি আসবে ভাইয়া? হুম, আসবো। আচ্ছা, আম্মু কোথায়? আম্মু সকালে রান্না শেষ করে এখন হয়তো চাচির সাথে বসে টিভি দেখছে। তুমি কি আম্মুর সাথে কথা বলবে? ডাক দিব আম্মুকে? না থাক, আম্মুর সাথে পরে কথা বলে নেব। আচ্ছা, আব্বু কোথায়? বাসায় না দোকানে? আব্বু সকালের নাস্তা খেয়ে দোকানে চলে গেছে। জামান সাহেব দোকানে চলে গেছে। কথাটা শুনে আদ্রিয়ার মন খারাপ হয়ে যায়। সে আশা করেছিল আজ তার বাবার সাথে কথা বলবে। তবে আদ্রিয়ান স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, ও, তুই কাজ ভার্সিটিতে যাবি না? না ভাইয়া, ভার্সিটিতে যাব না। আজ বিকালে মালিহা আপুর এঙ্গেজমেন্ট। বাড়ির সকলে মিলে আমরা অনুষ্ঠানে যাব। আদ্রিয়ান সৃষ্টির সব কথা শোনেনি, তার কানে শুধু মালিহার নাম ভেসে ওঠে। মালিহা তো সেই মেয়ে যার সাথে আদ্রিয়ানের 9 বছর আগে বিয়ে হয়েছিল। ডিভোর্স পেপারে মালিহা নাম করে সাইন করা হয়েছিল। কিন্তু মালিহার বিয়ে মানে আদ্রিয়ান সৃষ্টিকে প্রশ্ন করে। মালিহার বিয়ে মানে? বাড়ির সকলে কি মালিহার এঙ্গেজমেন্টে যাচ্ছে? মেঘের আসল নাম যে মালিহা, সৃষ্টি হয়তো এই কথাটা মনে ছিল না। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্সের ঘটনা হয়েছিল প্রায় 1 থেকে 1.5 বছর আগে। এত পুরাতন কথা সৃষ্টির মনে নেই। তাছাড়া মেঘকে সকলে মেঘ বলে ডাকে। মালিহা যে মেঘের অন্য নাম তা সৃষ্টি খেয়াল ছিল না। সৃষ্টি মনে করে আদ্রিয়ান হয়তো তার আত্মীয় মেয়ে মালিহার কথা জিজ্ঞেস করছে। সৃষ্টি বলে, মালিহা আপুর এঙ্গেজমেন্ট আজ বিকালে। বাড়ির প্রত্যেকে এই অনুষ্ঠানে যাবে। আদ্রিয়ান পুনরায় প্রশ্ন করে ওঠে, মালিহার বিয়ে কবে হবে? এঙ্গেজমেন্টের পরে? না, আজ বিকালে এঙ্গেজমেন্ট, আর 1 মাস পর বিয়ে। কিন্তু ভাইয়া, তুমি হঠাৎ মালিহা আপুর কথা কেন জিজ্ঞেস করছো? সৃষ্টির করা প্রশ্ন আদ্রিয়ান এড়িয়ে যায়। এরপর পরিবারসহ অন্যান্য বিষয়ে খুঁটিনাটি কথা বলে। ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন রেখে দেয়। সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদ্রিয়ান ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। সৃষ্টির বলা একটা কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মালিহার কি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? অবশ্য আদ্রিয়ান জামান সাহেবের রাগ জেদের পরিমাণ খুব ভালো করেই জানে। আদ্রিয়ান মালিহাকে ছেড়ে আমেরিকায় চলে এসেছে প্রায় 9 বছর, তার খোঁজ খবর নেয় নাই। হয়তো আদ্রিয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মালিহার আবার নতুন করে বিয়ে দিচ্ছেন উনি। কিন্তু মালিহার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের কষ্ট হচ্ছে না। মনের গহীনে কোনো অনুভূতি তৈরি হয় না। যাকে জীবনে একবারও দেখেনি তাকে হারিয়ে ফেলার ভয় কি সত্যি মানুষের মনে জন্মে? তবে মালিহার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের দুঃখ না বরং খুশি হয়েছে। মা বাবা মারা এক অনাথ মেয়ের সঙ্গে আদ্রিয়ান অনেক অন্যায় করেছে। কিন্তু সত্যি কি সব দোষ শুধুমাত্র তার? জোর করে কি বিয়ে করা যায়? বাধ্য হয়ে কবুল বলা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া কি সংসার করা যায়? যে পুরুষ জানে যে সে তার ওয়াইফকে যোগ্য ভালোবাসা আর সম্মান দিতে পারবে না, তবুও কি তার সাথে সংসার করা উচিত কাজ হবে? অতীতে যদি আদ্রিয়ান বিয়ের রাতে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় না আসতো, তবে হয়তো তার আর মালিহার এমন সুখের সংসার হতো, 2-3টা সন্তানও থাকতো। দীর্ঘ 9 বছর সংসার করার পর হয়তো মালিহার প্রতি আদ্রিয়ানের মায়া জন্মাতো। অনাথ মেয়ের দুঃখ দেখে তার হয়তো মন গলে যেত। কিন্তু দয়া তো ভিখারির উপর আসে, বউয়ের প্রতি না। বউকে সম্মান, মর্যাদা, বিশ্বাস, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। কিন্তু আদ্রিয়ান কি মালিহাকে ভালোবাসতে পারত? আজ যার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের বিন্দুমাত্র কষ্ট অনুভব হচ্ছে না, যাকে হারিয়ে ফেলার ভয় আদ্রিয়ান অনুভব করছে না, তার প্রতি কি সত্যি তার কখনো ভালোবাসা অনুভব হতো? আদ্রিয়ানের কাছে তার প্রশ্নের উত্তর নেই। তবে সে চায় মালিহা সুখে থাকুক।
যে ভালোবাসা সম্মান আদ্রিয়ান তাকে দিতে পারেনি তা হয়তো অন্য একজন দিবে, তাকে বউ হিসাবে গ্রহণ করে নেবে। প্রতিটা মেয়ের জীবনে স্বামী সংসার নিয়ে একটা স্বপ্ন থাকে। হয়তো আদ্রিয়ান মালিহার স্বপ্ন সত্যি করার মতো সক্ষম ছিল না। অবশেষে মালিহা সুখে থাকুক, এইটাই তার কাম্য। আদ্রিয়ান হয়তো মালিহার জীবনে ঘৃণিত এক পুরুষ হয়ে থেকে যাবে, যে বিয়ের পর বউ রেখে আমেরিকায় চলে এসেছে। কিছু মানুষের কাছে গিয়ে ধীরে ধীরে তার চোখে ঘৃণার পাত্র হওয়ার চেয়ে তার থেকে দূরে গিয়ে নিষ্ঠুর হয়ে তার ঘৃণা সহ্য করা উত্তম। কিন্তু মালিহা আর আদ্রিয়ানের ডিভোর্স হয়নি এখন। আদ্রিয়ান মৌখিক তালাকও দেয়নি মালিহাকে। শরীয়ত অনুসারে বা আইনি বৈধতায় মালিহা এখন আদ্রিয়ানের স্ত্রী। ১.৫ বছর আগে আদ্রিয়ান ডিভোর্স পেপারে সাইন করতে পারেনি। তার আগে শার্লিন বেগমের হাতের ছোঁয়া লেগে ভুলবশত পানির গ্লাস কাগজে পড়ে যায়, যার ফলে কাগজ সম্পূর্ণ ভিজে যায়। যতক্ষণ না আদ্রিয়ান ডিভোর্স পেপারে সাইন করবে ততক্ষণ মালিহা তার বৈধ স্ত্রী। আদ্রিয়ানের কাছে হয়তো এই বিয়ে মিথ্যা, কিন্তু সে মালিহার জন্য কবুল বলেছে। তা মিথ্যা না। একজনের সাথে তালাক হওয়া না অবধি অন্য কারোর সাথে বিয়ে হওয়া উচিত নয়। সমাজ, আইন, ধর্ম সব দিক দিয়ে বিষয়টা দৃষ্টিকটক মনে হয়। তাছাড়া মালিহার বিয়ের পর হয়তো আইনি বিভিন্ন সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। মালিহার নতুন জীবন নষ্ট করতে আদ্রিয়ান চায় না। আদ্রিয়ানের উচিত মালিহাকে তালাক দেওয়া। অবশ্যই দিবে সে। ১ মাস পর মালিহার বিয়ে। এর আগে মালিহাকে ডিভোর্স দিবে আদ্রিয়ান। ৩০ দিনের মধ্যে সে বাংলাদেশে যাবে, মালিহাকে ডিভোর্স দিবে, এরপর আবার আমেরিকায় চলে আসবে। তবে মালিহাকে ডিভোর্স দিতে হলে তার জামান সাহেবের সাথে কথা বলতে হবে। আজ বিকালে বাবার সাথে কথা বলবে সে। আদ্রিয়ান সিদ্ধান্ত নেয় মালিহাকে সে অবশ্যই তালাক দিবে। তার সাথে থাকার সমস্ত বন্ধন থেকে মুক্ত দিবে অনাথ মেয়েটাকে। আজ বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে, কারণ ফারহানা বেগম আর মিরাজ সাহেব চলে যাবেন লন্ডনে। মিরাজ সাহেবের ব্যবসার খুব জরুরি প্রয়োজনে তাকে লন্ডনে যেতে হবে, যার জন্য কারান আর আবিহার বিয়ে খুব দ্রুত সম্পন্ন করেছেন উনি। প্রায় ২ থেকে ৩ মাস তাকে লন্ডনে অবস্থান করতে হবে। মিরাজ সাহেব একা এতদিন বাহিরে থাকতে পারবেন না, যার জন্য তার সাথে যাবে ফারহানা বেগম। অন্যদিকে কারান আর আবিহাও আজ চলে যাবে হানিমুনে। যদিও তাদের পরিকল্পনা ছিল ফারহানা বেগম আর মিরাজ সাহেব লন্ডন থেকে ফিরে আসলে পরে তারা হানিমুনে বা কোথাও ঘুরতে যাবে, কিন্তু বৌভাতের অনুষ্ঠানে আবিহার মামা মামি তাদের হানিমুনের টিকিট গিফট করেছে, আর টিকিট অনুসারে তাদের ফ্লাইট আজ রাত 10টায়। তাছাড়া কিছুদিন পর থেকে কারান ব্যবসায় জয়েন করবে, তখন চাইলেও ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবে না। আবিহার ভার্সিটি শুরু হয়ে যাবে, যার জন্য তারা সিদ্ধান্ত নেয় এখনই হানিমুন থেকে ঘুরে আসার। তবে একটা সমস্যা হয়েছে, তা হলো মেঘ যদি বাড়ির সকল দেশের বাইরে চলে যায় তবে বাসায় শুধু মেঘ আর আদ্রিয়ান থাকবে। বাসায় মেঘকে একা রেখে যাওয়া কি উচিত হবে? মেঘ অতিথি, তাছাড়া একা এক মেয়ে, বাসায় আদ্রিয়ানও থাকবে। যদিও আদ্রিয়ানের চরিত্র নিয়ে ফারহানা বেগম বা আবিহার সন্দেহ নেই, তবুও মেঘকে একা রেখে কি করে যাবে তারা? মেঘ বাসায় কি একা থাকতে পারবে? সকালে খাবার টেবিলে ফারহানা বেগম মেঘকে তাদের যাওয়ার কথা বলে। মেঘ বলে সে একা থাকতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। মেঘ আগে একাকিত্বের ভয় পেলেও এখন আর পায় না, তার আবার একা থাকার ভয়। হাস্যকর বিষয়, বাংলাদেশে থাকতে ময়মনসিংহে যখন ডক্টরি পড়াশোনা করেছে তখন একা বাসায় সে থেকেছে, তাই এখন একা বাসায় আলাদা রুমে থাকতে মেঘের ভয় হয় না। আর কাল থেকে মেঘের ক্লাস শুরু হয়ে যাবে। সারাদিন ক্লাস করে এসে সে ভীষণ টায়ার্ড হয়ে যাবে, তখন আর একাকিত্বের ভয় তার করবে না। তাছাড়া বাসায় আদ্রিয়ান সহ কাজের মহিলা রয়েছে, যারা দিনরাত ২৪ ঘন্টায় থাকবে। রাতে যদি মেঘ ভয় পায় তবে যেন কোনো মেয়েকে তার সাথে থাকতে বলে। আর আবিহা আর কারান ১০-১৫ দিন পরে চলে আসবে হানিমুন থেকে। শুধুমাত্র এই কয়েকদিন মেঘের একা থাকতে হবে। এইটা খুব বড় বিষয় না মেঘের জন্য। মেঘ সারাদিন আর রুম থেকে বের হয় না, গেস্ট রুমে বসে বই খাতা বের করে পড়াশোনা করে।
মেঘের পড়ার টেবিলে ডক্টরি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ আর শিক্ষণীয় বই রয়েছে, যা আদ্রিয়ানের পুরাণ বই। মেঘ বুক সেলফের প্রতিটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়ে। বিকাল 4টা, বাংলাদেশ। তালুকদার বাড়ির সকলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করার উদ্দেশ্যে রুমে চলে যায়। জামান সাহেব মাত্র দোকান থেকে এসেছে, এরপর রুমে গিয়ে জামা কাপড় পাল্টে ওয়াশরুম থেকে গোসল করে আসেন। শারলিন বেগম তখন রুমে আসেন, জামান সাহেবকে বলেন, জামান, আপনি কি এখন দুপুরের খাবার খাবেন? খাবার কি গরম করব? জামান সাহেব বিছানায় শরীর ছেড়ে দিয়ে শারলিন বেগমের কথার জবাবে বলেন, খাবার গরম করে টেবিলে রাখো, আমি আসছি। বাড়ির সকলে দুপুরের খাবার খেয়েছে। হ্যাঁ, বাড়ির সকলের খাবার শেষ। শারলিন বেগম রুম থেকে বের হয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে চলে যায়। জামান সাহেব যখন বিছানায় আরাম করে শুয়েছিলেন, তখন তার ফোন বেজে ওঠে। জামান সাহেব বিছানায় থাকা ফোন হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে আদ্রিয়ানের নাম। ছেলে ফোন দেখেও জামান সাহেব খুব একটা খুশি হলেন না। জামান সাহেব ফোন রিসিভ করে অপর পাশ থেকে আদ্রিয়ান বলে ওঠে। আব্বু কেমন আছেন আপনি? আদ্রিয়ানের কথার জবাবে জামান সাহেব সাধারণভাবে বলে, ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো। হঠাৎ আমায় ফোন করলে কেন? কোনো প্রয়োজন? জামান সাহেবের কথা শুনে আদ্রিয়ানের মন কিছুটা খারাপ হয়ে যায়। সে কি শুধু প্রয়োজনে তার বাবাকে ফোন করতে পারে? বাবার সাথে কথা বলা, তার শরীর স্বাস্থ্যের বিষয়ে জানার আগ্রহ বা অধিকার কি তার থাকতে পারে না? আদ্রিয়ান বলে, আব্বু, প্রয়োজন ছাড়া কি তোমাকে ফোন করতে পারি না আমি? আদ্রিয়ানের কথার বিপরীতে জামান সাহেব বলেন, আদ্রিয়ান, তুমি কি প্রয়োজন স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপন মনে করো যে তার সাথে ফোন করে কথা বলবে? জামান সাহেবের কথায় আদ্রিয়ান হাসে। যেহেতু জামান সাহেব ভূমিকা করে কথা বলেছেন না, তাই আদ্রিয়ানও তা আর ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে শান্ত ভাষায় স্পষ্ট স্বরে বলে ওঠে, আব্বু, আগামী 1 মাসের মধ্যে আমি বাড়ি ফিরবো। তারপর এসে মালিয়াকে ডিভোর্স দেবো। তুমি উকিলকে বলে সব কাগজপত্র রেডি করে রেখো। আর মালিয়ার সাথে কথা বলো, কাগজে ওর স্বাক্ষর করিয়ে রেখো। খুব শীঘ্রই মালিয়াকে ডিভোর্স দিতে চাই। আদ্রিয়ানের একদমে বলে যাওয়া কথাটা বুঝতে বা শুনতে জামান সাহেবের কিছুক্ষণ সময় লাগে। অনাথ মেয়েকে বাবার স্নেহ, যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছেন উনি। অবাস্তব হলেও জামান সাহেবের মন বলেছিল হয়তো আদ্রিয়ান একদিন মেঘকে ভালোবাসবে। 1.5 বছর আগে যখন তাদের ডিভোর্স হয়নি, জামান সাহেব কিছুটা রাগ করলেও মনে মনে খুশি হয়েছিলেন যে আদ্রিয়ান এখন মেঘকে ডিভোর্স দেয়নি। খুব শখ ছিল ওনার মেঘকে তালুকদার বাড়ির বড় পুত্রবধূর মর্যাদায় দেখার। কিন্তু জামান সাহেবের সব স্বপ্ন আশা আজ আদ্রিয়ানের এক কথায় শেষ হয়ে গেল। তবে যা 1.5 বছর আগে হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে। পার্থক্য শুধু সময়ের। জামান সাহেব আদ্রিয়ানকে প্রশ্ন করে, হঠাৎ করে মালিয়াকে ডিভোর্স দেওয়ার কারণ কি? আদ্রিয়ান চায় মালিহা সুখে থাকুক, স্বামী সংসার নিয়ে সুখী খুশি থাকুক। কিন্তু যতক্ষণ তাদের ডিভোর্স হবে না, ততক্ষণ মালিহার বিয়ে বৈধ হবে না। তবে আদ্রিয়ান জামান সাহেবকে সে কথা বলল না। আদ্রিয়ান মিথ্যা অজুহাত দিয়ে বলে, আমি অন্য একজনকে ভালোবাসি। 1 মাস পর তাকে বিয়ে করতে চাই আমি, তাই মালিয়াকে ডিভোর্স দেবো। আদ্রিয়ান কথা শুনে জামান সাহেবের কি বলা উচিত তা হয়তো উনি জানেন না। উনি ছেলেকে আমেরিকায় পড়িয়ে উচ্চশিক্ষিত তৈরি করতে পারলেও মানুষ হওয়ার শিক্ষা উনি দিতে পারেননি। জামান সাহেব বলেন, আদ্রিয়ান, খুব বড় হয়ে গেছো তুমি। নিজের ভালোবাসার কথা বাবার মুখের উপর বলার সাহস হয়ে গেছে। পরিবারের অমত ছাড়া মেয়ে পছন্দ করে তাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছ। সত্যি আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। এখন আর তার জীবনে তার বাবার কোনো মূল্য নাই। তবে আদ্রিয়ান, এত বড় না হলেও পারতে। আমার ছোট আদু হয়ে থেকে গেলে কি খুব ক্ষতি হয়ে যেত? জামান সাহেবের কণ্ঠে যে আর্তনাদ আর কষ্ট ছিল তা হয়তো আদ্রিয়ান উপলব্ধি করতে পারল। আদ্রিয়ান শান্ত হয়ে যায়। তার গলা দিয়ে কোনো কথা বের হয় না। ফোনের 2 পাশে নীরবতা বিরাজ করছে। জামান সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আদ্রিয়ান, তোমার আর কষ্ট করে টাকা খরচ করে প্রেমিকাকে রেখে বাংলাদেশে আসতে হবে না। 1 মাস পর আমরা সকলে আমেরিকায় আসব। কারণ বিয়ে করেছো শুনলাম, ওই বউকে দেখা দরকার। তাছাড়া তোমার মামার সাথে অতীত জমি সংক্রান্ত যা ঝামেলা বা ঝগড়া হয়েছিল তা মিটিয়ে নেওয়া উচিত।
অতীতে করা ভুল সবাই সংশোধন করে নিচ্ছে, আমি আর বাকি থাকবো কেন? 1 মাসের মধ্যে উকিলকে বলে ডিভোর্সের কাগজ রেডি করে রাখবো, মালিয়া ও সাইন করে দিবে, চিন্তা করো না। আমেরিকায় ডিভোর্সের কাগজের সাথে করে নিয়ে আসবো, তখন তুমি সাইন করে দিও। জামাল সাহেবের কথা শুনে আদ্রিয়ান বলে। ওকে। জামাল সাহেব আবার আদ্রিয়ানকে প্রশ্ন করে ওঠে। মারিয়াকে ডিভোর্স দেওয়ার পর তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করবে, তোমার বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিবে না আদ্রিয়ান? জামাল সাহেবের কথায় যে অভিমান আর রাগ ছিল, যা আদ্রিয়ান বোঝে। সে বলে। হুম, দিব। জামাল সাহেব শব্দ করে হেসে উঠে বলেন। শুনে খুশি হলাম, যাক আমার সন্তানের বিয়ে খাওয়ার সৌভাগ্য আমার হবে। আদ্রিয়ান আর কথা বলতে পারল না, সে ফোন কেটে দেয়। জামাল সাহেব বিছানায় ফোন রেখে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে। উনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। শার্লিন বেগম এতক্ষণ দরজার আড়ালে সব শুনছিলেন। মূলত উনি জামান সাহেবকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন। এতক্ষণ তার স্বামী আর সন্তানের কথা দরজার আড়ালে লুকিয়ে শোনে। শার্লিন বেগম আজ তার আদ্রিয়ানের পক্ষে কথা বলে না। উনি রুমে ঢুকে বিছানার পাশে জামান সাহেবের মাথার কাছে বসলেন। এরপর ওনার হাত বাড়িয়ে দিয়ে জামান সাহেবের মাথায় হাত বুলিয়ে দেন। এত বছরের বিবাহিত জীবনে এই মানুষটাকে এমন শান্ত হয়ে থাকতে দেখেনি। শার্লিন বেগমের উপস্থিতি জামান সাহেব অনেক আগেই টের পায়। জামান সাহেব চোখ বন্ধ করে বলেন। আজ জীবনে প্রথমবার নিজেকে এত অসহায় লাগছে আমার। জানো শার্লিন, খুব অপরাধ বোধ কাজ করছে আমার মধ্যে। আমার ভুলের জন্য এক এতিম মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আমার বন্ধু কবরের কাছে গিয়ে আমি কি বলবো? যে ওর মেয়েকে আমার ছেলে তালাক দিয়েছে, ওর নিষ্পাপ এতিম মেয়েকে এখন ডিভোর্স দিই? আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি। সব দোষ আমার। মেঘ কি আমায় কখনো ক্ষমা করবে? অন্যদিকে আদ্রিয়ান ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। টেবিলের ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালায়। ডক্টর হয়ে সিগারেট খাওয়া উচিত নয়, যদিও আদ্রিয়ান সিগারেট নিয়মিত খায় না। মাঝে মধ্যে যখন খুব দম বন্ধ লাগে বা কষ্ট হয়, তখন একটা বা অর্ধেকটা ধরায়। আদ্রিয়ান সিগারেট আর নরম মসৃণ ঠোঁটে চেপে ধরে, এরপর এক টান দেয়। তার শরীর ছেড়ে দেয়, মেঝেতে বসে পড়ে। আদ্রিয়ান মনে মনে বলে। বাবা, সত্যি কি সব দোষ শুধুমাত্র আমার? তুমি বললে যে আমি যদি বড় না হয়ে তোমার সে ছোট আদৌ হয়ে থাকতাম, তবে কি খুব ক্ষতি হয়ে যেত? না বাবা, খুব একটা ক্ষতি হতো না। কিন্তু তুমিও যদি আমার সে আগের আব্বু থাকতে, তবে কি তোমারও ক্ষতি হয়ে যেত? আদ্রিয়ান ভীষণ স্বার্থপর ও সুবিধাজনক মানুষ তোমার কাছে, তাই না? কিন্তু কি স্বার্থপরতা করেছে তোমার সাথে একটু বলবে? শুধু মালিহাকে বিয়ে করে বাংলাদেশে রেখে আসা ছাড়া? আমি শুধুমাত্র আমার ক্যারিয়ারের জন্য তোমার কথার অবাধ্য হয়ে কবুল বলার পর আমেরিকা চলে এসেছি। তোমার সামনে বিশ্বাস রাখতে পারিনি, তাই আমি খুব খারাপ, তাই না? আমার কাছে মা বাবা ভাই বোন সবার চেয়ে আমার ক্যারিয়ার আর আমার স্বপ্ন গুরুত্বপূর্ণ ছিল, তাই না? সত্যি কি তাই? তোমার মনে আছে যখন আমার বয়স 8 বছর ছিল, তখন তোমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ভর্তি করা হয় তোমায়। ডক্টর বলে তোমার হার্টের অপারেশন করতে হবে, যার জন্য দেশের সবচেয়ে বড় হার্ট সার্জন আসে। যখন তুমি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, মা, সৃষ্টি, চাচা চাচি সকলে অনেক কান্না করছিল, আর আমি চুপচাপ অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলাম। ভেতরে তোমার অপারেশন হচ্ছিল, বাইরে দাঁড়িয়ে দূর থেকে তোমায় দেখছিলাম আমি। জানাব, ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। যদি অপারেশন ঠিক না হয় তবে আমার বাবা হারিয়ে যাবে, এই কথাটা বারবার মাথায় ঘুরছিল। অপারেশন থিয়েটারে যখন ডক্টর অপারেশন করছিল, তখন তোমার বুকের রক্ত ডক্টরের হাতে লেগেছিল, যা দেখে ডক্টরের উপর ভীষণ রাগ হয় আমার। আমার বাবার বুক কাটা সাহস কি করে ওদের? এটি ভেবে ডক্টরকে ঘৃণা করেছে। কিন্তু যখন অপারেশন শেষ করে তোমায় বেড দেওয়া হয়েছিল, তুমি সুস্থ হয়ে গিয়েছিলে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। ডক্টর এসে যখন তোমার চেক আপ করে, তুমি ডক্টরের অনেক প্রশংসা করেছিলে। আমি তখন মনে করেছিলাম ভবিষ্যতে যদি আমি বড় ডক্টর হয়ে তোমার চিকিৎসা করি, তবে হয়তো তুমি আমার প্রশংসা করবে। তাই হার্ট সার্জন হয়েছে। ছোটবেলায় যখন সব বাচ্চারা খেলাধুলা করতো, আনন্দ করত, তখন আমি বই নিয়ে ঘরে বসতাম, পড়াশোনা করতাম। জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল, বড় হয়ে ডক্টর হব, আমার বাবার মুখে প্রশংসা শুনবো, আর আমার পড়াশোনা সার্থক হয়। আমার বয়স যখন 18, তখন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। আমি অনেক ভালো রেজাল্ট করি, আমেরিকার এক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়। কিন্তু আমার খুশির মাঝে হঠাৎ আগমন হয় তোমার বন্ধুর মেয়ে মালিহার। তুমি একদিন রাতে হঠাৎ করে এসে বললে যে আমি বিয়ে করতে হবে তোমার বন্ধুর মেয়েকে। আমি তখন বিয়ে করতে চাইনি,
তাছাড়া 14 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করা উচিত ছিল না। কিন্তু তুমি যখন মালিহার বাবা মায়ের মৃত্যুর ঘটনা আর তার চাচা চাচির অত্যাচারের কথা বললে, তখনই অনাথ মেয়ের জন্য আমার কষ্ট হয়েছিল। আর ভবিষ্যতে যেহেতু বিয়ে কখনো করতে হবে, তাই রাজি হয়ে গেছিলাম। ইচ্ছা ছিল বিয়ে করে মালিহাকে রেখে আমেরিকা চলে যাব। এরপর পড়াশোনা শেষ করে বাংলাদেশের যে কোনো হাসপাতালে ডক্টর হিসেবে কাজ করব আর মালিহার সাথে সংসার করব। মালিহাকে সকালে তার চাচার বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসো তুমি। বিয়ের দিনও আমি বই নিয়ে বসছিলাম, যার জন্য মালিহার সাথে আমার দেখা হয়নি। যেদিন আমাদের বিয়ে হয় ওই দিন বিকালে আমার আমেরিকা যাওয়ার কথা ছিল। বিষয়টা তুমি জানতে বাবা। বিয়ের আসরে কবুল বলার পর যখন খাওয়া দাওয়া শেষ করে মালিহার আমার সাথে একসাথে ছবি তোলার জন্য আমি নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তুমি আর মা দূরে দাঁড়িয়ে কথা বলছিলে। আমি তোমাদের কাছে এগিয়ে যাই। তুমি আম্মুকে বলছিলে যে আমি আর কখনো আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারবো না, আমাকে বাংলাদেশে থেকে ডক্টরি পড়াশোনা করতে হবে আর মালিহার সাথে সংসার করতে হবে। তখন আমার খুব রাগ হচ্ছিল তোমার উপর। আমার স্বপ্ন আর কষ্টের কোনো দাম ছিল না তোমার কাছে আব্বু। আর মালিহার উপর তখন রাগ হয়, ওর জন্য আমার আমেরিকা যাওয়া হবে না। তাই বিয়ের দিন রাগ করে আমেরিকায় চলে আসি। তোমার উপর অভিমান আর রাগ করেছিলাম আব্বু, তোমাকে অসম্মান নয়। আমেরিকা চলে আসার পর পরিবারের সকলের উপর ভীষণ অভিমান হয়েছিল আমার। সকলের নাম্বার ব্লক করে রেখেছিলাম, শুধুমাত্র তোমার নাম্বার ছাড়া আব্বু। প্রতিদিন তোমার কলের অপেক্ষা করতাম আমি। তুমি যদি 7টা বছরের মধ্যে 7 সেকেন্ডের জন্য একবার মিসড কল দিতে, তবে হয়তো বুঝতে তোমার আদৌ তোমায় ব্লক করেনি। প্রতিটা ঈদের রাতে সকালে ফোন হাতে নিয়ে বসে থাকতাম তুমি ফোন দিবে বলে, কিন্তু তুমি দিলে না আব্বু। মালিহার সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করতে দাওনি। বাসের ঘরে নাকি বউকে উপহার দিতে হয়, যার জন্য আমার সকল জমানো টাকা দিয়ে একজোড়া ইয়ারিং কিনেছিলাম আমার বউকে দেওয়ার জন্য, কিন্তু তা আর দিতে পারিনি। তবে যদি ভবিষ্যতে কখনো দেখা হয়, তবে হয়তো মালিহাকে দিব ইয়ারিং জোড়া। তখন সে হয়তো অন্য কারোর বউ থাকবে, আমার নয়। যদি বিয়ের পর কবুল না বলে চলে আসতাম, তবে কি মালিহার সাথে সত্যি আমার সুখী সংসার হতো? না আব্বু, হতো না। আমি মালিহাকে এতিম বলে হয়তো দয়া করতাম, কিন্তু ভালোবাসতাম না। আমি আমেরিকায় পড়াশোনা করতে পারিনি বলে সবসময় আমার মধ্যে এক রাগ জেদ কাজ করত। ওর মুখ দেখলে আমার স্বপ্নের কথা মনে হতো। এর থেকে হয়তো মালিহার প্রতি আমার রাগ ঘৃণা আরও বেড়ে যেত। মালিয়া হয়তো বা একদিন আমার উপর থেকে অতিষ্ঠ হয়ে ডিভোর্স চাইত। আজ যে ডিভোর্স 9 বছর পর হচ্ছে, তারও আগেই হতো। মালিহার থাকার কোনো জায়গা ছিল না, তাই এই বাড়িতে আশ্রয় নেয়ও। আমি যদি কয়েক বছর পর বাংলাদেশে ফিরে যেতাম, তবে হয়তো মালিহার সাথে আমার দেখা হতো। বাধ্য হয়ে আবার ওর সাথে সংসার করতে হতো। বউ হয় ও আমার। শুরুটার প্রয়োজন হয়তো আমি ওর কাছে যেতাম, ওকে ছুঁয়ে দিতাম, কিন্তু যখন আমার ক্যারিয়ারের কথা মনে হতো, তখন হয়তো রাগ উঠতাম, খারাপ ব্যবহার করতাম। দিনে বউকে মেরে রাতে হয়তো শুরুটার কাছে ছুটে যেতে হতো। এমন কাপুরুষ হতে চাই আমি। অনাথ মেয়েটাকে আর কষ্ট দিতে চাইনি। তা কিছু অপবিত্র করার ইচ্ছে ছিল না আমার, তাই হয়তো বাংলাদেশে ফিরে যায়নি। 7 বছর পর হয়তো মালিহার বয়স 22 বছর হয়েছিল, তখন বাংলাদেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করি। কিন্তু মালিহাকে ডিভোর্স দেওয়ার জন্য, কারণ আমি চাইনি সারা জীবন মালিহা মিথ্যাক বিয়ের সম্পর্কে বেঁচে থাকুক, যার জন্য ওর মুক্তি দিতে চেয়েছিল। বিমানবন্দরে নেমে প্রথম তোমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তুমি আসোনি আব্বু। বাসায় ফিরে যখন আম্মু শ্রেষ্ঠ সকলে দেখেছে, তখন তোমার চারপাশে খুঁজেছিলাম, কিন্তু তুমি ছিলে না। বাড়ি ফিরে যাওয়ার শর্ত ছিল যেন মালিহা ওই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ আমি চাইনি মালিহার সাথে আমার আর দেখা হোক। ওর মনে শুধু আমার জন্য ঘৃণা থাকুক। এরপর যখন ডিভোর্স পেপারে সাইন করছিলাম, আমার হাত পা কাঁপছিল। একবারের জন্য ইচ্ছা করছিল আমার বাচ্চা বউকে দেখতে, ওর সাথে তখন সংসার করার ইচ্ছে করছিল। এরপর আম্মু যখন পেপারে পানি ফেলে দেয়, তখন আমি মনে মনে খুশি হই, কারণ মালিহার সাথে আমার ডিভোর্স হয়নি, আমার বউ এখন আমার আছে। কিন্তু মালিহার জন্য কষ্ট হয়, ও আমার জন্য কতদিন বা অপেক্ষা করবে। এরপর আমার খুব জরুরি কাজে 7 দিনের মধ্যে আমেরিকা চলে আসতে হয়। তবে আসার আগে মালিহার কাবিনের টাকা থেকে প্রায় 3 গুণ বেশি টাকা আম্মুর কাছে রেখে এসেছি, যাতে উনি মালিহার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। বউ হিসেবে ওর কোনো চাওয়া পাওয়া পূরণ করেনি, তাই এই সামান্য টাকা রেখে এসছে। আম্মু ফোন করে বলেছে যে উনি মালিহাকে গিফট দেওয়ার কথা বলে ওই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আর যখন সৃষ্টি মালিহার বিয়ের কথা বলল, তখন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ মালিহা সত্যি আমার থেকে খুব ভালো কাউকে ডিজার্ভ করে। ওর সুখ চাই আমি। আর মেঘের কথা যদি বলি, তবে মেঘ আমার জীবনে এক অনাকাঙ্ক্ষিত মেহমান, তবে খুব কয়েকদিন আপন হয়ে উঠেছে। মেঘকে যখন দেখি হৃদয়ে
তখন এক অদ্ভুত শান্তি অনুভব করি। মেঘের বোকা বোকা চোখ, মায়া জড়ানো কথা সবকিছু আমার ভীষণ আকৃষ্ট করে। জীবনে প্রথম কোনো মেয়ের মায়ায় আমি পড়েছি। তবে যতদিন না মালিহার বিয়ে হয় ততদিন মেঘের থেকে আমি দূরে থাকবো। আমি পরকীয়া করতে চাই না। আব্বু, তুমি ভালো থেকো। আমি না হয় সবার চোখে খারাপ থাকলাম। আদ্রিয়ান তার হাতে থাকা পুরো সিগারেটের অর্ধেক খাওয়া শেষ করে ছুঁড়ে মারে। অর্ধ জ্বলন্ত সিগারেটের ঠাঁই হয় টেবিলের এক কোণায়। আদ্রিয়ান বেশ কয়েক মিনিট বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকে, চোখ জোড়া বন্ধ করে। জীবনের সকল হতাশা আর কষ্ট মনের গহীনে লুকিয়ে রাখার ক্ষুদ্র চেষ্টা করে। রাত প্রায় 6:30টার সময় মিরাজ সাহেব, ফারহানা বেগম, কারান আর আবিহা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তারা এয়ারপোর্টে অবধি একসাথে যাবে, এরপর আলাদা বিমানে উঠে ভিন্ন দেশে চলে যাবে। আবিহা বাড়ি থেকে বের হওয়ার সময় মেঘ তার রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিচে নামে, এরপর আবিহার কাছে যায়। আবিহা মেঘকে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মেঘকে বাসায় একা রেখে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আবিহার ছিল না, কিন্তু সে বাধ্য। মেঘ একা এই বিশাল বড় বাড়িতে থাকতে নিশ্চয়ই ভয় পাবে। আবিহার চোখ মুখ দেখে মেঘ বুঝে সে তার জন্য চিন্তিত, যা দেখে মেঘ মুচকি হাসে। মেঘ আবিহাকে বুঝায় সে ভয় পাবে না, একা থাকার অভ্যাস তার আছে। আবিহা হয়তো বুঝল, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে সে এখন মেঘের জন্য টেনশন করছে। আবিহা যখন গাড়িতে উঠে বসে তখন মেঘ হাত নাড়িয়ে বিদায় দেয়, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। পরিবারের সকলকে বিদায় দেওয়ার জন্য আদ্রিয়ান নিচে আসেনি। সে আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। মেঘ আর তার খোঁজ নিতে যায় না। সে বড় বড় পা ফেলে তার রুমে চলে যায়। পড়াশোনা, তার নিজ জীবন নিয়ে মেঘ এখন ব্যস্ত থাকে। মেডিকেল পড়ার বই ইতিমধ্যে কিছু কেনা হয়েছে, কিন্তু এখন অধিকাংশ বই তার কেনা বাকি। কাল কলেজ থেকে ফিরে আসার সময় লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসে। এখন মেঘের জীবনে পড়াশোনা আর ক্যারিয়ারের সফলতা চিন্তা রয়েছে, প্রেম ভালোবাসা আর আদ্রিয়ানের নয়। রাতে মেঘ যখন বই বের করে পড়তে যাবে তখন হঠাৎ তার ফোন শব্দ করে বেজে ওঠে। টেবিলের পাশে রাখা ফোনের স্ক্রিনের দিকে তাকায়। জামান সাহেব কল করেছে। মেঘ দ্রুত বই বন্ধ করে ফোন হাতে নিয়ে রিসিভ করে, এরপর বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু, আপনি কেমন আছেন? মেঘের উৎফুল্ল কণ্ঠ শুনে জামান সাহেব খুশি হন না, কারণ উনি জানেন মেঘ যখন আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা শুনবে তখন ভীষণ কষ্ট পাবে। জামান সাহেব চায় না মেঘকে নতুন করে সব সত্য ঘটনা জানাতে, কিন্তু উনি বাধ্য। যদি 1 মাস পর ডিভোর্স পেপার রেডি করা হয় তবে মেঘকে সাইন করতে হবে। তখন মেঘ জেনে যাবে যে আদ্রিয়ান আর তার ডিভোর্স কখনো হয়নি। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঘ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জামান সাহেবের কণ্ঠের গম্ভীরতা হয়তো মেঘ উপলব্ধি করতে পারে। হঠাৎ করে জামান সাহেবের কি হলো, আর কি এমন কথা আছে যা উনি এমন গম্ভীর কণ্ঠে বলবেন। মেঘ আগ্রহ নিয়ে জামান সাহেবকে কথা বলার অনুমতি দিয়ে বলে, বলেন বড় আব্বু, কি কথা? জামান সাহেব মেঘের কথা শোনার আগ্রহ দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, এরপর শান্ত গলার স্বরে বলে ওঠে, 1.5 বছর আগে আদ্রিয়ান আর তোমার ডিভোর্স হয়নি। তুমি যখন ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তখন আদ্রিয়ান বিদেশ থেকে ফিরে আসে। ও তখন ডিভোর্স পেপারে সাইন করার ইচ্ছা প্রকাশ করে, যার জন্য আমি ডিভোর্সের কাগজ ওর হাতে দেই। আদ্রিয়ান যখন টেবিলের ওপর কাগজ রেখে সাইন করতে যাবে তখনই ভুলবশত শালীনের হাত লেগে 1 গ্লাস পানি কাগজের ওপর পড়ে যায়, যার কারণে কাগজ সম্পূর্ণ ভিজে যায়। এমন কাগজ দিয়ে আদালতে ডিভোর্সের জন্য অ্যাপিল করা যেত না। তাছাড়া আদ্রিয়ান মাত্র 7 দিনের জন্য বাংলাদেশে এসেছিল, তারপরে সে চলে যায়। এত অল্প সময়ের মধ্যে নতুন করে ডিভোর্স পেপার রেডি করা সম্ভব ছিল না, কিন্তু এখন আদ্রিয়ান নতুন করে চায় তোমার আর তার ডিভোর্স হোক। তুমি আদ্রিয়ানকে ডিভোর্স দিতে চাও? জামান সাহেবের একদমে কথা বলাটা শোনার বা বোঝার জন্য মেঘের কিছুক্ষণ সময় লাগে। তবে সকল কথার মধ্যে মেঘের কানে বা মনে শুধু একটা কথাই প্রাধান্য পায়, আদ্রিয়ান মেঘকে ডিভোর্স দিতে চায়।
মেঘের মুখের অঙ্গভঙ্গি এখন শান্ত। তার কি বলা বা করা উচিত তা সে জানে না। মেঘ ধীর স্বরে জামান সাহেবকে প্রশ্ন করে। 1.5 বছর পরে হঠাৎ করে আদ্রিয়ানের নতুন করে ডিভোর্স চাওয়ার কারণ কি বড় আব্বু? জামান সাহেব হয়তো জানতো মেঘ তাকে এই প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে, তবে জামান সাহেব আর দ্বিধা করল না, ছেলের অন্যায় লুকিয়ে রাখার চেষ্টা করল না। জামান সাহেব বলেন, আমেরিকায় আদ্রিয়ান অন্য একজনকে ভালোবাসে। 1 মাস পর তাকে বিয়ে করবে, যার জন্য নতুন করে তোমার থেকে ডিভোর্স চাই ওর। জামান সাহেবের কথা শুনে মেঘ শান্ত হয়ে যায়। আদ্রিয়ান অন্য একজনকে ভালোবাসে, কিন্তু সে কে? সে কি জিয়া? আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে? গায়ে হলুদের দিন ছাদে দেখা ঘটনা কি তবে সত্যি ছিল? কিন্তু এই কথা শুনে মেঘের কষ্ট হয় না, বরং তার মনে আদ্রিয়ানের প্রতি ঘৃণা জন্ম দেয়। কারণ মেঘ হয়তো জানতো যে আদ্রিয়ান আর তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আদ্রিয়ান সে সত্যি কথা জানতো যে মেঘ এখন তার বৈধ স্ত্রী। তবুও কি করে সে জিয়াকে ভালোবাসলো, বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া জড়ালো? আদ্রিয়ানের প্রতি মেঘের ভালোবাসা মায়া সব ঘৃণায় পরিণত হয়। তার 7 বছরের অপেক্ষা কোনো মূল্য ছিল না আদ্রিয়ানের কাছে। মেঘ স্বামী নামক এক চরিত্রহীন পুরুষকে ভালোবেসে এসেছে। মেঘের রাগে ঘৃণায় আদ্রিয়ানের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। ফোনের অপর পাশ থেকে কোনো কথা শোনা যায় না দেখে জামান সাহেব বলে ওঠে, মেঘ, তুমি কি ঠিক আছো? জামান সাহেবের কথা শুনে মেঘ বলে, বড় আব্বু। জামান সাহেব মেঘের কণ্ঠ শুনে বুঝতে পারে মেঘের মনের অবস্থা কেমন, তবে যা সত্যি তা মেঘকে জানতে হবে। জামান সাহেব এইবার মেঘের থেকে কথা বলার অনুমতি চেয়ে বলে ওঠে, মেঘ, তোমার বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তুমি কি অনুমতি দিবে আমায়? জামান সাহেবের কথা শুনে আবার মেঘ বলে। হুম। জামান সাহেব কিছুটা সাহস আর হতাশা নিয়ে বলে ওঠে, মেঘ, তোমার বাবা ছোটবেলা মারা গিয়েছে। তোমার বিষয়ে সকল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার ছিল, কিন্তু এখন সে আর বেঁচে নেই। তবে তার সকল দায়িত্ব এখন আমার কাঁধে। 1 মাস পর আদ্রিয়ান আর তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর তোমার সাথে আমার বন্ধুর ছেলের বিয়ে দিতে চাই আমি। তবে যতদিন না তোমার পড়াশোনা শেষ হবে ততদিন বিয়ে হবে না, কিন্তু 1 মাস পর কাবিন করে রাখবো। বিয়ে না হয় আরও 1-2 বছর পরে হবে। জামান সাহেবের কথার উত্তর মেঘ কি বলবে সে জানে না। বিয়ে আবার নতুন করে? মেঘ কি সত্যি পারবে নতুন করে আবার বিয়ে করবে? 7 বছর ধরে ভালোবেসে যাওয়া মানুষটাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করতে, তার শরীর স্পর্শ করার বৈধতা পুরুষকে দিতে? মেঘের দ্বারা কি তা সম্ভব? কিন্তু আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবাসতে পারে, তার সাথে পরকীয়ায় জড়াতে পারে, তবে মেঘ কেন পারবে না? মেঘ আদ্রিয়ান আর জিয়াকে হিংসা করছে না বা প্রতিশোধপরায়ণ হয়ে কিছু বলছে না, কিন্তু মেঘ সত্যি আর কত আদ্রিয়ানের অপেক্ষা করে যাবে? 9 বছর ধরে একতরফা তাকে ভালোবেসে যাবে। ভবিষ্যতে হয়তো মেঘকে তার জীবনসঙ্গী রূপে অন্য পুরুষের আগমন মেনে নিতে হবে। তখন যদি সব সহ্য করে নিতে পারে, তবে এখনও পারবে। মেঘ নিজের বোনকে ধাতস্থ করে শান্ত গলায় ধীরচেতা মনোভাব নিয়ে বলে ওঠে, তুমি ডিভোর্স পেপার রেডি করো। আমি 1 মাসের মধ্যে আরিয়ানকে ডিভোর্স দিতে চাই। আর তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে আমি রাজি, কাবিন নয়। বরং তুমি বিয়ের আয়োজন করো। জামান সাহেব জানে মেঘ রাগ আর অভিমান থেকে বিয়ের কথা বলছে, কারণ মেঘের দায় হয়তো আদ্রিয়ানকে ডিভোর্স দিয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করা কখনো সম্ভব না। মেঘ আদ্রিয়ানকে কী পরিমাণ ভালোবাসে তা উনি জানেন, তবে জামান সাহেব আজ অপারগ। নিজের সন্তানের খুশির জন্য সে অন্য মেয়ের জীবন নষ্ট করতে চায় না। আর যে চিন্তার নিজের বাবার সম্মান আর কথার মান রাখে যাবে না, তার কথার চিন্তা করার প্রয়োজন বোধ জামান সাহেব করেন না। কিন্তু মেঘের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে জামান সাহেব বলে, মেঘ, 1 মাস পর বিয়ে করলে তোমার পড়াশোনার কি হবে? মেঘ জোরালো কণ্ঠে বলে, পড়াশোনা বিয়ের পরও করা যায় বড় আব্বু। আপনি ডিভোর্সের আর বিয়ের ব্যবস্থা কর। জামান সাহেব মেঘের সিদ্ধান্তে সম্মতি দিয়ে বলেন, ওকে, আমি 1 মাসের মধ্যে সব রেডি করে রাখবো। মেঘ ফোন রেখে দেয়, তার আর কথা বলার ইচ্ছা করছে না এখন।
টেবিলের কোণায় ফোন রেখে মেঘ ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মেঘ চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, তবে অদ্ভুত বিষয়, তার চোখ বেয়ে আজ টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে না। তার চোখ জোড়া যেন শুষ্ক মরুভূমির ন্যায়। পানি শূন্য হয়ে গেছে। অন্তরের কষ্ট অনুভব হলেও মেঘকে ভেঙে চড়ে দেওয়ার শক্তি সেই কষ্টের নেই। মেঘ মনে মনে বলে ওঠে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, গত 9টা বছর ধরে আপনাকে ভালোবেসে এসেছি, কিন্তু আজ আমি ভীষণ ক্লান্ত। আপনাকে ভালোবাসার বিন্দুমাত্র শক্তি বা ইচ্ছা আমার আর নেই। ধীরে ধীরে আমার মন অন্তর জুড়ে শুধু ঘৃণার জন্ম নিচ্ছে। এই ঘৃণার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধির আগেই আপনি বরং আমার জীবন থেকে চলে যান, মুক্তি দেন আমায় এই ভালোবাসা, এর অপেক্ষা নামক এই অসহ্য যন্ত্রণা থেকে। আমি সত্যিই জানি না আপনি জিয়াকে ভালোবাসেন কি না, তবে আপনার চোখে আমি আমার জন্য এক মায়া বা মোহ দেখছি। তবে তা ভালোবাসা কি না তা আমি জানি না, কিন্তু কিছু একটা হয়তো আছে আমার প্রতি, আর এই মায়ায় আপনার যন্ত্রণার কারণ হবে। অনেক কষ্ট আমি সহ্য করেছি, এইবার না হয় আপনি করেন। 1 মাস পর ঠিক আপনার সামনে আমি অন্য কারো বউ হব, তার জন্য কবুল বলবো। তখন কি আপনি পারবেন আমায় অন্য পুরুষের সাথে সহ্য করতে? না, পারবেন না। তার কারণ আপনার মনে জন্মানো আমার প্রতি মায়া। যখন আপনি দেখবেন যে আমি অন্য কারো হয়ে যাচ্ছি, তখন অনুভব করবেন ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখার অনুভূতি কেমন হয়, কি অসহ্য যন্ত্রণা হয় বুকের ভেতর। ভালোবেসে শুধু ধ্বংস আমি একাই হব না, আপনিও হবেন। আপনার শাস্তি স্বরূপ আমার ধ্বংস আপনাকে উপহার দিব আমি। এমন যন্ত্রণা আপনাকে দিব আমি যা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। গত 9 বছর আপনি শুধু আমার ভালোবাসা দেখেছেন, আর এখন এই 1 মাস আমার ঘৃণা দেখবেন। মেঘ পড়ার টেবিলে বই খাতার মধ্যে মুখ গুজে বসে আছে। তার পূর্ণ মনোযোগ এখন বইয়ের উপর। অন্য সময় হলে হয়তো ডিভোর্সের কথা শুনে সে সারা রাত কান্না করত, কিন্তু আজ তার চোখ জুড়ে অশ্রুবিন্দু দেখা যায় না। মেঘের অন্তরে শত কষ্ট আর দুঃখ চোখ অশ্রুকণা হয়ে গড়িয়ে পড়ে না। হয়তো চোখের কান্না এখন ক্লান্তি হয়ে তার সঙ্গ পরিত্যাগ করেছে। কান্না করা বা কষ্ট পাওয়ার সব এখন আপেক্ষিক শব্দ। মেঘ এখন এইসব নিয়ে আর ভাবে না। মেঘ এখন শুধু তার পড়াশোনা আর তার মৃত বাবার স্বপ্ন পূরণ করতে চায়। জীবিত থাকার পরও এখন কিছু মানুষ তার কাছে মৃত, আর মৃত ব্যক্তির জন্য সারা জীবন কষ্ট পাওয়া বা তাকে ভালোবেসে যাওয়া বোকামি। জীবন প্রবাহমান নদীর ন্যায় গতিশীল, তাই জীবনের সঙ্গে তাল মিলিয়ে সকলকে চলতে হয়। নদীর গতিবিধি রুদ্ধ করা গেলেও তার খরস্রোতা পানির স্রোতকে বেঁধে রাখা অসম্ভব। ঠিক তেমন জীবনে ফেলে আসা অপ্রয়োজনীয় অতীতের স্মৃতি নিয়ে বেঁচে না থাকা, ভবিষ্যতে আসা রঙিন দিনের অপেক্ষা করা, আর না হয় বর্তমানের বাস্তবতায় বাঁচা উচিত। অন্ধকারে বন্ধ এক রুমে কৃত্রিম বাতি জ্বলছে, যার নিভু নিভু আলোয় সারা কক্ষ রঙিন হয়ে উঠেছে। রঙিন আলোর মৃদু আভা দিয়ে পড়ছে ঘুমন্ত এক যুবকের মুখে, যার সারা শরীর এখন সাদা চাদর দিয়ে আবৃত। বাহির থেকে আসা হিমশীতল বাতাসে ঘরের মধ্যে শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। বিছানায় ঘুমিয়ে থাকা যুবকের শরীরে ঠান্ডা বাতাসের ছোঁয়া লাগে, তার শরীর থরথর করে কেঁপে ওঠে। চাদর জড়িয়ে ঘুমিয়ে থাকা পুরুষের গায়ে এখন ভীষণ জ্বর আর শীতের তীব্রতায় তার সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে জ্বরের তীব্র বৃদ্ধি পায়, সারা শরীর ক্ষণে ক্ষণে কাঁপুনি দিয়ে উঠছে। বিছানার পাশে টেবিলের ডয়ারে রাখা বাক্স ভর্তি ঔষধ অবহেলায় পড়ে থাকলো, কিন্তু ঔষধের এক দানাও রোগীর পেটে পড়ল না, কারণ রোগীর আজ ঔষধের উপর অভিমান হয়েছে, অথবা সে চায় তার রোগ দীর্ঘ সময় স্থায়ী হোক। এতক্ষণ যে রোগীর রোগ বা জ্বরের বর্ণনা দেওয়া হয়েছে তার নাম আদ্রিয়ান রেদওয়ান, যার শরীরে এখন তীব্র জ্বরের আগমন হয়েছে।
বৃষ্টির পানির ফোঁটা তার শরীরে পড়ার পর থেকে ধীরে ধীরে শরীর জ্বর নামক এক অসুখের ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যা এখন তার শরীরে হাঁটাচলা করার শক্তিকে প্রায় রুদ্ধ করে রেখেছে। আদ্রিয়ান ডক্টর হওয়ার পরও শরীরে জ্বরের তীব্রতা লোপ করার জন্য কোনো ওষুধ খায়নি। ওষুধের উপর এখন তার এক প্রকার বিরক্তি বা রাগ কাজ করছে, যা তার অসুস্থতাকে ও হার মানায়। আদ্রিয়ান আজ বড্ড শখ হচ্ছে অসুস্থ শরীরে বিছানায় শুয়ে থাকার জ্বরকে এখন তার ভীষণ আপন মনে হচ্ছে।